একটা সিটি স্ক্যান সরকারি ইয়াতে নেই, ওখানে নানা ধরনের দালালদের দৌরাত্ম আছে, অবৈধ ক্লিনিক আছে, আদৌ ডক্টর আছে কিনা, হ্যাঁ, বা ডক্টর নাই, কে কোন সার্জারি করছে, কে কি করছে, কে কোন ডিপার্টমেন্টের, কে কোন টেস্ট করছে, এগুলোর কোনো মনিটরিং নাই। কিন্তু যখন সিভিল সার্জনের এই ক্ষমতাটা থাকবে তখন কিন্তু সে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা নিতে পারবে। এই যে বিসিএস গুলা হচ্ছে, এখানে আমরা আরো পদ বাড়াতে পারি, গ্রেডে আমরা আরো পদ বাড়াতে পারি, পদ বাড়িয়ে আমরা আরো 1-2 হাজার ডক্টর তো আমরা নিয়োগ দিতে পারি, তাদেরকে আমরা এই জায়গাটা কিন্তু দিতে পারি। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা প্রতি বছরই কিন্তু যেটা দেখি যে আপনি দেখবেন যে মানে বিসিএস এ ডক্টরদের জায়গাটা খুব কম থাকে। চিকিৎসক কেন কোনো দল বা কোনো কিছুর হবে? চিকিৎসক সে তো শুধুমাত্র রোগীর জন্য থাকবে, চিকিৎসক তো মানুষের জন্য থাকবে। এটা দেখেন আমরা কত ভয়াবহভাবে দেখেছি, না আমি এই দলের, না অমুক বলে আমি পাচ্ছি না, না আমার একটা রুম হচ্ছে না। আপনি খুব যোগ্য চিকিৎসকও কিন্তু চোখের সামনে দেখেছেন যারা পদোন্নতি হয়নি, যারা প্রফেসর হয়নি। প্রিয় দর্শক, মিডিভেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। বরাবরের মতোই স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 24-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবি সূচনা। সূচনা আপা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের প্রথমে যে বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই, আপনি অবগত আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জরিপ একটা তারা সাম্প্রতিক সময় প্রকাশ করেছে। সেখানে 97% মানুষ তারা তাদের যে মতামত গ্রহণ করেছে রোগীদের কাছ থেকে, তারা প্রাথমিক স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দেওয়ার জন্য এই 97% মানুষ মনে করে যে দেওয়া উচিত। আসলে এটা সম্ভব কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনি আপনার একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টি স্বাস্থ্য খাতে অনেকদিন ধরে আপনি নানান দিক নাড়াচাড়া করছেন, কি উপলব্ধি করেন আপনি আসলে এই বিষয়টি নিয়ে? আসলে বাংলাদেশের যে মানে অর্থনৈতিক প্রেক্ষাপট, অধিকাংশ মানুষই তো আসলে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তের পর্যায়ে রয়েছে এবং প্রান্তিক মানুষ এখানে অনেক। সেক্ষেত্রে তারা তো এই প্রত্যাশা করবেই আসলে, কারণ চিকিৎসা সেবা একটা বড় অঙ্ক তাদের খরচ হয়ে যায় বা এবং মানুষের কিন্তু অপুষ্টিজনিত এবং নানা ধরনের জলবায়ুগত নানা ধরনের অসুস্থতায় বাংলাদেশের মানুষ কিন্তু সাফারার হয় সারা বছর জুড়ে। তো এই কারণে এই চাওয়াটা কিন্তু তারা চাইতেই পারে বা সেটা মানে তারা প্রত্যাশা করছে, এটা কিন্তু আমি অমূলক বলবো না। তবে একটা ব্যাপার হচ্ছে বাস্তবতা যদি আমরা চিন্তা করি, যেমন আমাদের দেশে কিন্তু এখনো ইন্স্যুরেন্স যেটা পলিসি সেটা কিন্তু এখনো বাস্তবসম্মতভাবে কোনো যৌক্তিক কাঠামো দাঁড়ায়নি। প্রতি সরকারের আমলেই আমরা কথা বলছি, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারাও কিন্তু প্রতিনিয়ত বলছি, এবং যারা আসেন প্রশাসনে বা সরকারের পক্ষে আমরা কিন্তু তাদেরকে বলি যে কেন ইন্স্যুরেন্সটা হচ্ছে না বা কেন ইন্স্যুরেন্সটা জরুরি বা এটা করাটা কতটা জরুরি। এবং আমরা পাশ্চাত্যের দেশগুলোতে এবং যে দেশগুলোতে আসলে আপনি যে পরিসংখ্যানটি বললেন, শতভাগ মানুষই কিন্তু এক ধরনের ফ্রি ট্রিটমেন্টের মধ্যে থাকে এবং তাদের কিন্তু সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কাভারটা রয়েছে। সেই ইন্স্যুরেন্স কাভারেজটা কিন্তু বাংলাদেশে মানুষ পাচ্ছে না বা সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, সে অবকাঠামোটাই হয়নি। তো এই জায়গাটা থেকে আসলে দুই দিক থেকে আমি বলবো যে যেহেতু মানুষ আসলে তার প্রয়োজনের কথা বলবে, তবে আমাদের দেশের যে এখন বাস্তব প্রেক্ষাপট তাতে আসলে এটি বাস্তবসম্মত না, আসলে এখনই এটা সম্ভব না। আবার একই সাথে আপনি যদি প্রায় 97% কিছু বেশি যদি আপনি বিনামূল্যে চিকিৎসা দেন, তাহলে কিন্তু মানেরও একটা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আগে তো আপনাদের চিকিৎসকদের বেতন ভাতা বা সেই জায়গায় আমাদের পুরো চিকিৎসা সেবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা তো আগে আমাকে ঢেলে সাজাতে হবে, আর না হলে তো আমি আগেই বিনামূল্যে চিকিৎসায় যেতে পারবো না। কারণ এখানে আমার যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, যারা চিকিৎসক রয়েছে বা যারা সংশ্লিষ্ট যারা রয়েছে, তাদের বেতন ভাতার ব্যাপারটা তো রয়েছে। সরকারকে এটা চিন্তা করার চিন্তা যদি করেও তার আগে দুটো বিষয় নিয়ে ভাবতে হবে, একটা ইন্স্যুরেন্স, একটা হচ্ছে যে পুরো যে চিকিৎসার যে ব্যবস্থাপনা সেখানে একটা পরিবর্তন আনা। আচ্ছা, প্রাথমিক স্বাস্থ্য সেবায় কিন্তু সরকার ইতিমধ্যে অনেক কিছুই বিনামূল্যে দিচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। অন্যান্য বিষয়গুলোতে যদি তাদের যে এতগুলো জনসংখ্যার বড় একটা অংশ মানে আমার কাছে মনে হচ্ছে প্রায় 100% মানুষ চান, তো তাহলে সেটা অন্য কোনো জায়গায় একটু
কনসিডার করে বা কোথাও একটু সেটা তো দেখেন, আমাদের তো 5টা মানে একদম মৌলিক চাহিদার মধ্যে তো স্বাস্থ্য অন্যতম, এবং মানে বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি খরচও করে স্বাস্থ্যে, সবচেয়ে বেশি সাফারারও হয় স্বাস্থ্যে। সেক্ষেত্রে অনেকগুলোতে কিন্তু সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, সেখানে অন্য কোনো জায়গায় ছাড় দিয়েও যদি এটা সম্ভব হয়, আমি বলবো যে সেটা একটা মানে সেটা অনেক ইতিবাচক হবে এবং মানুষের জন্য এটা খুবই একটা আমি বলবো যে খুবই একটা উপকারী বিষয় হবে। আচ্ছা, এই জরিপের 97% মানুষ ওষুধের মূল্য নির্ধারণ চায়, 96% মানুষ পরীক্ষা নিরীক্ষার যে মূল্য নির্ধারণ সরকার মাঝে মাঝে করে দেয়, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এটার যথাযথ বাস্তবায়ন চায়। আবার 96% মানুষ চিকিৎসকদের যে ফি যেটা নেওয়া হয় সেটা তারা ফি নির্ধারণ করে দেওয়ার পক্ষে আর কি তারা মত দিয়েছেন। 95% মানুষ অস্ত্রোপচারের যে ফি আছে, সিজার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রোপচার যেগুলো সম্ভব দেশে হয়, এইগুলোর একটা মানে একটা নির্ধারিত মূল্য তারা চান। আসলে আপনি এই বিষয় সামগ্রিক বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো বিষয়ে প্রতিবেদন করি আমরা গণমাধ্যম কর্মীরা, এটা কিন্তু খুব জরুরি এটা নির্ধারণ করে দেওয়া। কারণ কোনো হসপিটালে 20,000 টাকায় হচ্ছে, কোনো হসপিটালে 10,000 টাকায় হচ্ছে, আবার কোনো হসপিটালে একই প্যাকেজ, আমি আপনাকে সিজারিয়ান ইস্যুতেই যদি বলি সেটা 2 লাখ টাকার প্যাকেজ। এই অসামঞ্জস্য তো হতো না যদি একটা নির্ধারিত ফি, হ্যাঁ অবশ্যই সরকারের চাইতে বেসরকারি বেশি হবে, কিন্তু সেটারও একটা নির্ধারিত এবং নির্দিষ্ট ফিস থাকাটা জরুরি বলে আমি মনে করি। তারপর আপনি বলছেন চিকিৎসকদের যে মানে ফি যেটা তারা যেটা ফিস নেয় সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট থাকা উচিত। কোনো চিকিৎসক 300 টাকা নিচ্ছেন, কোনো চিকিৎসক 1500 টাকা নিচ্ছেন, কোনো চিকিৎসক তার চেম্বারে 2000 টাকা নিচ্ছেন। এই জিনিসটাকে ভাঙা উচিত আমার মনে হয়, একটা নির্ধারিত। সেটা কিন্তু দেখেন যারা ভোক্তা তারাও মানে যারা রুগী তাদেরও একটা মাথার মধ্যে থাকতো যে তার বাজেট হঠাৎ করে ধরেন সে একটা ভালো চিকিৎসা মানে তার কথা একজন অধ্যাপককে দেখাতে যাচ্ছে, তো যেটা করা সম্ভব যে অধ্যাপকের ফিস এটা, যিনি কনসালটেন্ট তার ফিস এটা, এভাবে হতে পারে। কিন্তু এবং আপনি যে কথাটি বলছিলেন যে সিজারিয়ান বা টেস্টের ক্ষেত্রে অবশ্যই একটা নির্ধারিত ফি করে নির্দিষ্ট ফিগুলো নির্ধারণ করে দেওয়া জরুরি। তখন কি হবে, সরকারি ফিসের বাইরে আসলে কেউ নিতে পারবে না, এবং যেই ধরনের স্বেচ্ছাচারিতাগুলো হয় আমরা প্রায়ই দেখি যে ইচ্ছে মতো রুগীর কাছ থেকে বিল নেওয়া হচ্ছে, ইচ্ছে মতো প্যাকেজ, সেই বিষয়গুলো আসলে দূর হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এতে মানে স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোনো অসন্তোষের আশঙ্কা আপনি করেন কিনা, অসন্তোষ দেখা দিতে পারে কিনা? কারণ হচ্ছে মানে চিকিৎসকরা কিন্তু সবাই সমানভাবে গ্রো করে না সবার ক্যারিয়ারটা। মানে আমি বলতে চাচ্ছি চিকিৎসকদের কারো কারো হাতে হয়তো যশ থাকে অথবা সামথিং কিছু একটা হয়তো আছে, যে কারণে অনেক সময় একজন অধ্যাপকের পেছনে 300 রোগী দাঁড়িয়ে আছে, আবার কোনো অধ্যাপকের পেছনে উনি মাছি মারছেন। মানে এখানে একটা মানে সংকট তৈরি হতে পারে কিনা? তা তো হবেই, কারণ এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা মানে আমি বলবো যে এক ধরনের তাদের তো এটা একটা অভ্যাস, মানে তাদের এটা একটা তারা নিজেদের মতো করে কিন্তু এটা দাঁড়িয়ে গেছে যে তারা এইভাবে টাকাটা উপার্জন করে। এবং আপনি যেটি বলছিলেন যে কারোর জন্য হয়তো 300 রুগী আছে, কারোর জন্য হয়তো 30 জনও নেই, হ্যাঁ। এবং ধরেন আমরাই তো দেখি আপনার আমার কাছে কত ধরনের ফোন আসে যে একটা সিরিয়াল নেবার জন্য 6 মাস পরে, এবং যেটা আমাদের দেশে একটা সবচেয়ে নেতিবাচক দিক বলে আমার মনে হয় সেটা হচ্ছে রুগীরা নির্ধারণ করে কোন ডাক্তারের কাছে যাবে। কোনো রেফারেন্স সিস্টেম কিন্তু আমাদের নেই, যেটা কিন্তু মানে এটাও আমি একই কথা বলবো যে এত বলছে ইন্স্যুরেন্সের মতো রেফারেন্স সিস্টেমের কথা, গণমাধ্যম কর্মীরা বলছে, আমাদের যারা অধ্যাপক চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, যারা আমাদের স্বাস্থ্য সচিব আছেন, সবাই যিনি সবার চাওয়া আছে, হ্যাঁ সবার চাওয়া আছে, ডিজি স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় সবার চাওয়া কিন্তু রেফারেন্স সিস্টেমটা হোক। যে আপনি দেখবেন যে আপনার আমার কাছে কিন্তু ফোন আসে, আমি বারবার বলছি যে আচ্ছা আমার মাথা ব্যথা আমি দীন মোহাম্মদ স্যারকে দেখাবো, আমার পা ভেঙে গেছে আমি অমুক স্যারকে দেখাবো, আমার মেডিসিনের ডাক্তার দরকার আমি ডক্টর আব্দুল্লাহ স্যারকে দেখাবো। কিন্তু বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত না। একটা রেফারেন্স মাথা ব্যথার জন্য হয়তো দীন মোহাম্মদ স্যারকে প্রয়োজনই নেই, এই মাথা ব্যথার জন্য যার ব্রেন টিউমার আছে সে হয়তো স্যারের কাছে পৌঁছাতে পারছে না। এই বিষয়গুলোর জন্য কিন্তু রেফারেন্স, আমি বারবার কেন বলি মনির ভাই স্বাস্থ্য সিস্টেমের কথা, প্রথমে তো সিস্টেমটাকে ঠিক করতে হবে। এইগুলো তো আসলে টুকরো টুকরো ব্যবস্থা, আপনি একটা ঠিক না করে আরেকটা ব্যবস্থা নিলে তখন তো আসলে অসন্তোষ আসবেই। আপনাকে তো আগে একদম গোড়ায় যেতে হবে। যারা চিকিৎসক আছেন, আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধাও তো আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ সেবাটা তো তারাই দিবে। তার আগে যদি আপনি আসলে নির্ধারিত ফিস নির্ধারণ করে দেন, সবকিছু নির্ধারণ করে দেন, তাহলে তো অসন্তোষ বা একটা দ্বন্দ্ব তৈরি হবেই।
আচ্ছা, সবার প্রত্যাশা যখন এরকম যে ওষুধের মূল্য নির্ধারণ চান, পরীক্ষা নিরীক্ষাগুলো, টেস্টের যে বিষয়গুলো আছে সেগুলো মূল্য নির্ধারণ চান, এবং এটা সরকার বারবার উদ্যোগ নিচ্ছেও, কিন্তু পুরোপুরি গতিশীল উপায়ে কাজটা হচ্ছে বলে আমাদের কাছে মনে হয় না। এগুলো সবই খুবই ভালো দিক, ইতিবাচক দিক। চিকিৎসকদের জন্য ধরেন যিনি মেডিকেল অফিসার, ওনার জন্য একরকম ফি থাকতে পারে, এটা সরকার চাইলে করতে পারে। আমাদের কাছে মনে হয় সেটা সূচনা করে করে বারবার হোঁচট খায়, হচ্ছে না। কিন্তু ইনস্টিটিউশন প্র্যাকটিসের কথাগুলো বলা হচ্ছে, এই কাঠামোর মধ্য দিয়ে কিন্তু এটিও ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। তো এই যে পরিস্থিতি, এই যে প্রত্যাশা, মানুষের চাওয়াটা, এই চাওয়ার যখন চলমান, তখন আমাদের কাছে তথ্য হচ্ছে যে 70% যে রোগীর যে খরচ চিকিৎসা করাতে গিয়ে 70% খরচে রোগীকে বহন করতে হয়। এবং এর মধ্যে আরো ভয়ানক চিত্র হচ্ছে 2/3 খরচ হয়ে যায়। এই যে 70% খরচ করছে এই রোগী, তার 2/3 খরচ হয় ওষুধ কেনাকাটার মধ্যে। তো এই যে বিষয়টি আসলে কিভাবে দেখেন, আসলে একটা স্বস্তির, একটা সুখকর স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যসেবা সিস্টেম যদি চালু করতে যাই আমরা, তাহলে এই বিষয়গুলি কিভাবে সমন্বয় করবে রাষ্ট্র, বা কেন হচ্ছে না আসলে? আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর। একটা হচ্ছে যে এই যে অস্বস্তি, আমার একটা ধরেন ডায়াবেটিস কারো ধরা পড়লো, কিংবা কারো কিডনি ডিজিজ, তার শুধুমাত্র তার জীবন না, পুরো পরিবারটা একটা হুমকির মুখে পড়ে যায়। কারণ আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি, আপনি বললেন 70%, প্রতিনিয়ত বাজেটের আগে আমরা রিপোর্ট করি, আগে আমরা রিপোর্ট করি, কিন্তু দেখেন কোনো সমাধান কিন্তু হচ্ছে না। বারবার একটা উদ্যোগ নেওয়া হয়, আবার সরকার পরিবর্তন হয়, আবার একই ধরনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনায় কিন্তু আমরা যারা আপনি আমি আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করি, কোনো পরিবর্তন আমরা দেখি না। এবং ওষুধের ক্ষেত্রে দেখেন একটা মনোপলি বিজনেস কিন্তু আছে, এক ধরনের দৌরাত্ম্য আছে, তারা কিন্তু সেটা থেকে বের হচ্ছে না, কোনোভাবে তাদেরকে বের করা যাচ্ছে না। নানা ধরনের আইন করা হচ্ছে, গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করছে, তারা দাম বাড়িয়ে যাচ্ছে, এবং এক ধরনের সংকট তৈরি করা, মানুষ ধরেন এই ওষুধটাই লাগবে, চিকিৎসকরা বলছেন। এবং দেখেন একটা খুব ভালো ইনিশিয়েটিভ কিন্তু এখন হয়েছে যে যারা ওষুধ কোম্পানির সাথে আছেন তারা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না, এটা কিন্তু আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এটা কিন্তু খুবই ভালো, আমার কাছে মনে হয় একটা অসাধারণ উদ্যোগ। কারণ এটা আমার নিজের দেখে আমি কয়েকবার রিপোর্ট করার চেষ্টা করেছি, আমি পারিনি। সেটা হচ্ছে যে প্রেসক্রিপশন নিয়ে বের হলে সেটা ছবি তোলা হচ্ছে, এটা তো খুবই আমার একটা ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীর অন্য কোনো দেশে এটা কিন্তু গ্রহণযোগ্য না, এবং এটা হয় উচিত না। আমি কেন ছবি তুলবো? আমার তো প্রাইভেসি থাকবে। আমার প্রেসক্রিপশনের ছবি আপনি কিভাবে তুলতে পারেন? কিন্তু দেখেন এটা তোলা হচ্ছে। চিকিৎসকদের নানা ধরনের উপর হুকুম দেওয়ার ব্যাপার আছে, আরো নানা ধরনের ব্যাপার আছে। আপনি বলছিলেন যে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে কিভাবে সুখকর বা স্বস্তিদায়ক করা যায়। দেখেন প্রতিবার আমরা শুনি যে স্বাস্থ্যের বাজেট ফেরত যায়। এখন আপনি যদি প্রপার খরচ করতে না পারেন, আবার দেখেন ডেটাগুলো কেমন। সেই দিনই আমরা একটা ডেটা নিয়ে আমরা কাজ করছিলাম, স্বাস্থ্য সংস্কার কমিশনে আমাদের একটা ইয়াতে আমরা গিয়েছিলাম ওয়ার্কশপে। সেখানে আমরা দেখলাম আফগানিস্তানেরও চেয়েও খারাপ অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশে, একদম নিচে বাংলাদেশ, যেটা আগে আফগানিস্তান ছিল। কিন্তু আপনি আসলে খরচ করতে পারছেন না বিষয়টা কিন্তু তা না। প্রপারলি যে স্বাস্থ্যে খরচ করবে এরকম লোকই কিন্তু আমাদের নেই। আপনার পলিসি স্কিল জনশক্তি, আপনি ধরেন একজন ডক্টর, সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ভালো নাও হতে পারে, সে তো খুব ভালো ডক্টর, কিন্তু আমরা কি সেই ব্যবস্থাটা করতে পারছি? আমরা তো খুব ভালো ডক্টরদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে দিয়ে দিচ্ছি, তার আদৌ অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাটা আছে কিনা। ধরেন আমি গণমাধ্যম কর্মী, আমি তো চিকিৎসা দিতে পারবো না, আমি হেলথ নিয়ে কাজ করি, আমি হেলথ নিয়ে কাজ করলে কি আমি কাউকে চিকিৎসা দেওয়া শুরু করবো? সম্ভব। কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশে কিন্তু সব ধরনের এই যে সিস্টেম বা পলিসি লেভেলের জায়গায় চিকিৎসকরা বসা, কিন্তু ধর পাবলিক হেলথ তো একটা ইস্যু রয়েছে। পাবলিক হেলথ নিয়ে যারা পড়াশোনা করছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনের এগুলোতে আছে, তাদেরকে তো কোথাও ইনভলভ করা হচ্ছে না। তাদেরকে ইনভলভ করলে তখন তাদের ট্রেনিং হতো, তারাও বিসিএস এর মতো এভাবে যেত, তখন তারা স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে ঢালাও সাজাতে পারতো। যিনি ডক্টর, আমি পুরোপুরি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে হয়তো চিকিৎসাটা ভালো দিতে পারে, কিন্তু তার হয়তো ক্ষমতাগুলো নেই, তার হয়তো জানাও নেই বিষয়টা, যেটা হয়তো একজন পাবলিক হেলথ নিয়ে কাজ করা, জনস্বাস্থ্য নিয়ে যে কাজ করে সে হয়তো বলতে পারবে, যার হয়তো জনস্বাস্থ্যের ডিগ্রি আছে সে বলতে পারবে। তো এই জায়গাগুলো আমার মনে হয় অ্যাকনলেজ করার সময় এসেছে আমাদের এখন। তাহলেই আসলে আমরা একটা স্বস্তিদায়ক বিষয় পাবো যে শুধুমাত্র এই ডক্টর ভালো, আমি যেটা দেখেছি আমার ক্যারিয়ারে, যে ডক্টর ভালো, তার সুনাম আছে বা তার খুব ভালো ডিগ্রি আছে বা কোনো একটা হসপিটালের পরিচালক, এরপরে তাকে আমরা প্রশাসনিক জায়গায় দেখতে পাই। কিন্তু আসলে তো বিষয়টা তা হওয়া উচিত না।
তখনই তো সিস্টেমটা আসলে সিস্টেমটা একটা বাধাগ্রস্ত হয়। আচ্ছা, এখানে একটু আমি আপনাকে ব্রেক দিচ্ছি। অনেক চিকিৎসক অভিযোগ করে থাকেন যে যখন প্রশাসক পর্যায়ের স্বাস্থ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন বড় বড় স্বাস্থ্যের যে চালিকার যে আসনগুলো রয়েছে, ওই জায়গাগুলোতে চিকিৎসক না থাকার কারণে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের কাঙ্ক্ষিত অগ্রগতিটা আসছে না। মানে আপনি এখানে কোনো আপনার বক্তব্যের সঙ্গে এই পয়েন্টটার কোনো বৈপরীত্য দেখেন কিনা? কোনো বৈপরীত্য নাই, কিন্তু আমি বলেছি হ্যাঁ, আমিও এখানে চিকিৎসকদের সাথে একমত। অবশ্যই যার হেলথ নিয়ে কোনো আইডিয়া নেই সে ওখানে বসলে তো এটা হবে না। পাবলিক হেলথ নিয়ে পাবলিক হেলথ বলেও তো একটা বিভাগ আছে আমাদের। জনস্বাস্থ্য আমাদের অনেক ভালো ভালো পিএইচডি হোল্ডার, অনেক ভালো ভালো, আমরা তো সেখান থেকে তাদেরকে আনতে পারি। অবশ্যই যাদের ধরেন একজন এডুকেশন বা একজন সচিব বা একজন ব্যুরোক্রেট, সে কি করে জানবে? সে তো ডক্টর তো একটা আপনি বলেন গণমাধ্যম কর্মীদের সবকিছু কিন্তু একমাত্র গণমাধ্যম কর্মীরাই জানে। কোথায় আমাদের ডিপ্রেশন, কোথায় আমাদের কি, এটা তারাই জানে। এটা কিন্তু একজন ডক্টর এসে পারবে না। তেমন একটা ডক্টরের জায়গায় কি আপনি বসলে পারবেন না। কিন্তু একজন ডক্টর, আমি বলতে চাচ্ছি যিনি একজন ফিজিশিয়ান বা যিনি একজন সার্জন, তার পক্ষে এটা পুরোপুরি সম্ভব নাও হতে পারে, কেউ আবার খুব ভালো হতেও পারে। সেই জায়গাটায় আমাদের অ্যাকনলেজ করা দরকার যে আসলে আমি বলতে চাচ্ছি পাবলিক হেলথ ডিপার্টমেন্টটাকে আমরা কেন ইনভলভ করছি না, বা যারা বা এটাকে আমরা আরো কেন নাড়চাড়ি। এখন হেলথ ইকোনমিক্স একটা ডিপার্টমেন্ট আছে, পাবলিক হেলথ আছে, কেন তারা নেই? কেন আমাকে অন্য জায়গা থেকে আনতে হবে? কেন শুধু ডক্টরদেরকে ইনভলভ করতে হবে? কারণ ওই ডক্টর হয়তো শুধু ওই ব্যাপারে সে ভালো জানে, অন্য ধরেন সে গাইনোকোলজির ব্যাপারে নাও জানতে পারে। কোনো ডাক্তার হয়তো মেডিসিনের বসলো, সে হয়তো সার্জনদের ইস্যুগুলো নাও জানতে পারে, আবার কেউ জানতেও পারে। তো সে কম জানবে হয়তো। আমার কথার সাথে কিন্তু চিকিৎসকদের কথা কোনো বৈপরীত্য নেই। আমার কথাটা হচ্ছে অবশ্যই মেডিকেল ব্যাকগ্রাউন্ড হতে হবে, যথাযথ স্থানে দিলে একটা অগ্রগতি আসবে। ধন্যবাদ, খুব চমৎকার করে আসলে বলেছেন। আমরা একটু পরের প্রসঙ্গে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে সিভিল সার্জনদের নিয়ে সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনে তারা খুবই চমৎকার একটি দাবি করেছেন এবং আমরা মনে করি যে দাবিটি খুব যৌক্তিক, এবং এটি যদি বাস্তবায়িত হয় তাহলে স্বাস্থ্য অব্যবস্থাপনা তৃণমূল পর্যন্ত যেগুলো আসলে আমরা মূলোৎপাটন চাই, এগুলোর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে পারে। তারা ম্যাজিস্ট্রেট মানে কোর্ট, মানে ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট পরিচালনার মতো একটা ক্ষমতা তারা চেয়েছেন। আসলে কিভাবে দেখছেন এটার ইতিবাচকতা এবং নেতিবাচকতা, দুটোই বলবেন? আমি এটার পুরোটাই ইতিবাচক দেখি। হ্যাঁ, হয়তো মানে কিছু নেতিবাচক আমি বলতে পারি। দেখেন, আমরা তো বিভিন্ন জেলা উপজেলায় কাজ করতে গিয়ে দেখেছি ব্যাঙের ছাতার মতো হসপিটাল ব্যবসা কিন্তু এখন অন্য রকমের ব্যবসা। লাভজনক। হ্যাঁ, আপনি ঢাকারও একটু ইয়াতে গেলে পাবেন, কিন্তু ঢাকার বাইরে এটা অনেক বেশি। এটা আমি ফরিদপুরে গিয়ে দেখেছি, মানে ওখানে রেস্টুরেন্ট যে কোনো কিছুর চাইতে হসপিটাল বেশি। সেটা আপনি যে কোনো জায়গায় যান আপনি দেখবেন। হ্যাঁ, এবং এইগুলোতে আপনি দেখবেন এক ধরনের সবসময় ব্যবসা। ধরেন একটা সিটি স্ক্যান সরকারি ইয়াতে নেই, ওখানে নানা ধরনের দালালদের দৌরাত্ম্য আছে, অবৈধ ক্লিনিক আছে, আদৌ ডক্টর আছে কিনা, হ্যাঁ, বা ডক্টর নাই, কে কোন সার্জারি করছে, কে কি করছে, কে কোন ডিপার্টমেন্টের, কে কোন টেস্ট করছে, এগুলোর কোনো মনিটরিং নাই। কিন্তু যখন সিভিল সার্জনের এই ক্ষমতাটা থাকবে তখন কিন্তু সে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা নিতে পারবে। তখন কিন্তু আপনাকে সিটি স্ক্যানের জন্য কেউ ট্রলি ধরে রাখবে না। যে দেখবেন সরকারি হসপিটালে ঠিক উল্টা দিকে বেসরকারি এতগুলো হসপিটাল, এবং এখানে একজন গাছ থেকে পড়ে রুগী আসছে, আমার নিজে রিপোর্ট করা, সেটা কত দ্রুত দালালরা মানে ধরে নিয়ে যাবে, বেসরকারিতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা এক ধরনের ব্যবসা, তারা কমিশন পাবে, তারা ইয়ে করবে। এই যে, এবং এই যে আপনি ওষুধের কথা বলছিলেন, ওষুধের দাম ধরেন আমাদের তো বেশি সহজ সরল মানুষ না, অনেকে হয়তো বা এক্সপায়ারি ডেট এগুলো খেয়ালও করছে না, গ্রামের সাধারণ মানুষ এইগুলোকে চেক। আমার মনে হয় সিভিল সার্জনের এই ক্ষমতাটা থাকলে সে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে পারবে। হ্যাঁ, দেখেন যখনই কোনো ক্ষমতা হয় সেটা 2% বা 0.0% হলো অপব্যবহার তো থাকেই, সেটা যেন না হয় সেটার জন্য তো আসলে তাদের ট্রেনিং থাকবে বা তাদের উপরে তো মনিটরিং আছে। কিন্তু আমার মনে হয় যে এটা পুরোটাই ইতিবাচক। আচ্ছা, আমিও ইতিবাচকভাবেই দেখি, কিন্তু একটি অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে আমারও অভিজ্ঞতার ঝুড়িতে সঞ্চিত হয়েছে। এটা খুবই বাজে একটা অবস্থা। আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঠান্ডাজনিত মানে জ্বরে ভুগলাম বেশ কিছুদিন। তো গ্রামে চলে যাওয়ার কারণে আমার কাছে মনে হলো যে আমি আসলে যথাযথ জায়গায় যাই যেখান থেকে মানে সর্বাধিক বৈজ্ঞানিক চিকিৎসা আমার পক্ষে পাওয়া সম্ভব হবে। আমি কোয়াকদের কাছে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম।
তো যাওয়ার পরে ওখানে যে চিত্রটি দেখলাম, সিভিল সার্জনরা চাচ্ছেন যে তাদের হাতে ক্ষমতায়ন করা হলে পরে তারা যথাযথ ব্যক্তির ট্রিটমেন্টগুলো নিশ্চিত করবে, যথাযথ ব্যক্তিকে স্বাস্থ্যসেবার যথাযথ স্থানে তারা যেন এনশিওর করতে পারে সেই তারা প্রচেষ্টা চালাবে। কিন্তু আমি একটা বড় ধরনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা অব্যবস্থাপনার চিত্র দেখলাম। এখানে জরুরি বিভাগ সামলাচ্ছে স্যাকমোরা, কোনো মেডিকেল অফিসার নেই। আমি এই চিত্র দেখার পর আমার কাছে মনে হলো আমি তখন এখান থেকে ট্রিটমেন্ট নেব না। আমি তখন তাদের কাছে জানতে চাইলাম যে আপনারা কেউ চিকিৎসক কিনা। ওনারা বেশ কিছুক্ষণ আমতা করলেন, কিছুক্ষণ পরে মিনিট দুয়েকের মধ্যে ওনারা মুখ খুললেন যে আসলে আমরা চিকিৎসক না, আজকে চিকিৎসকের ঘাটতি আছে, এই জন্য আমরাই ট্রিটমেন্ট দিচ্ছি। তো একটা হাসপাতাল তারা চলবে কীভাবে, ঘাটতি আছে মানে কতজন চিকিৎসক এখানে আছে। ওনারা বলেন যে ইনডোরে একজন চিকিৎসক সামলাচ্ছেন ইনডোরটা, যেখানে মোটামুটি 30-35 জন রোগী আছে। তো এই ইনডোর 35 জন রোগীকে সামলানোর জন্য একজন চিকিৎসক মানে পর্যাপ্ত বলতে পারবেন না। ওটাও এখানে ত্রাহি অবস্থা। এই অবস্থার মধ্যে ওনারা জরুরি বিভাগ সামলাচ্ছে স্যাকমোরা। এই যে চিকিৎসকদের, সিভিল সার্জনদের প্রত্যাশা এবং বাস্তব চিত্র, এইটা আসলে তাদের চাওয়াটা তারা কোন জায়গা থেকে এই জিনিসটা চাচ্ছে, এরকম একটা অরাজকতার মধ্যে আমরা যাচ্ছি। আমি আপনাকে একটু আগে বলছিলাম যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বা হাসপাতালগুলোতে আমার দেখা অধিকাংশেই কোনো ধরনের স্বাস্থ্য অবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে, এবং আপনি কোনো ডক্টর পাবেন না। এমন এমন হসপিটাল আছে যেখানে একজন সার্জনও নেই। হ্যাঁ, এবং আমি দেখেছি যে হার্টের পেশেন্ট, তাকে শুধুমাত্র ওই যে থিনারের যে ট্যাবলেটটা ওইটা দিয়ে যে আচ্ছা ঠিক আছে, কি বলছেও না যে তার ঢাকা আসা উচিত বা তার ফার্দার ট্রিটমেন্ট দরকার, পড়ে আছে। কারণ আসলে তো প্রপার ডক্টরই নাই। ডিপার্টমেন্ট আছে কিন্তু ডক্টর নেই। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের তো আসলে দক্ষ জনবল যেটা, সেটার অনেক ক্রাইসিস। এটা কিন্তু আমরা কোভিডের সময় থেকে আমরা দেখেছি যে আসলে আমাদের 39-42 এতগুলো চিকিৎসক নিয়োগ হলেন, তারা কোথায় নিয়োগ হলেন? কিন্তু তারা তো আসলে উচ্চশিক্ষার জন্য তারা চলে আসছে। হ্যাঁ, তারা হয়তো কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, কেউ শহরমুখী হচ্ছে। আর আসলে আপনি দেখেন, আমরা তো সেই ধরনের সুযোগ সুবিধা বা নিরাপত্তা ডক্টরদের দিতে পারছি না। আসলে শুধু একদিকে কথা বললে তো হয় না, আমরা এমন কোনো কিছু দিতে পারছি। দেখেন, একটা ডক্টর যখন থাকে অবশ্যই তার পরিবারও থাকবে, তার স্ত্রীও ডক্টর হতে পারে। এখন আপনি দেখেন তো তার তো আপনি বলেন একটা ভালো স্কুল কলেজ কি আছে আমাদের উপজেলা জেলা শহরগুলোতে যেখানে সে তার সন্তানকে পড়াতে পারবে, বা অনেকগুলো বিষয় আছে, উচ্চশিক্ষার বিষয় আছে, আরো নানা ধরনের ট্রেনিং থাকে ডক্টরদের। সবারই তো চাওয়া থাকে ঢাকামুখী। হ্যাঁ, কিন্তু আমার এখানে তাহলে ট্রিটমেন্টটা দিবে কে? তাহলে আমরা যে এই যে বিসিএস গুলা হচ্ছে, এখানে আমরা আরো পদ বাড়াতে পারি, গ্রেডে আমরা আরো পদ বাড়াতে পারি, পদ বাড়িয়ে আমরা আরো 1-2 হাজার ডক্টর তো আমরা নিয়োগ দিতে পারি, তাদেরকে আমরা এই জায়গাটা কিন্তু দিতে পারি। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা প্রতি বছরই কিন্তু যেটা দেখি যে আপনি দেখবেন যে বিসিএস এ ডক্টরদের জায়গাটা খুব কম থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা মূল কারণ যে আমাদের পেরিফেরিতে একেবারে প্রান্তিক লেভেলে একেবারেই চিকিৎসা সেবাটা ভঙ্গুর। আচ্ছা, এটা কি আসলে ইচ্ছাকৃতভাবে এরকম করে রাখা হয়েছে কিনা আসলে আমি ঠিক আসলে জানি না। আপনি কি মনে করেন? আমার অনেক ক্ষেত্রে মনে হয় ইচ্ছাকৃতভাবেই রাখা, কারণ এটা নিয়ে তো অনেক দিন থেকে বলা হচ্ছে, ডক্টররা নিজেরাও চায়। কিন্তু আমি আপনাকে, নবীন চিকিৎসকদের অনেকেই চান যে আমরা ওখানে যাব, কিন্তু নিয়োগ দেন আমাকে চান, কিন্তু নিয়োগ তো হচ্ছে না। হ্যাঁ, এই যে নিয়োগটা না দিয়ে একটা সবসময় সংকট তৈরি করে রাখা। দেখেন মনির ভাই, এগুলো নিয়ে কিন্তু আমরা সারাক্ষণ কথা বলছি। আমি আপনাকে বারবার কেন সিস্টেমের কথাটা বলছি, কেউ গোড়ায় যাচ্ছে না। আচ্ছা, পুরো সিস্টেমটা তো চেঞ্জ করতে হবে, আর না হলে তো এটা হবে না। এখন ধরেন ঠিক আমি তো আপনাকে বলছি, নবীন চিকিৎসকরাও কিন্তু চান যে না, আমাকে নিয়োগ দিলে আমি যাব, আমি ট্রিটমেন্ট করব। আর তাদের ওই স্পিডটাও থাকে, তাদের হয়তো ফ্যামিলি লাইফটা ওইভাবে শুরু হয় না, তাদের তখন কাজ করার ইয়েটাও আছে। তারা হয়তো আবার কয়েক বছর 5 বছর কাজ করে তারপরে সে আবার তার জায়গায় অন্য কেউ আসবে। তাহলে তার এই জায়গাগুলো এমন হচ্ছে না। কিন্তু আসলে আমরা তো গিয়ে দেখি বারবার বলার পরও এটার কোনো কিছু সুরাহা হচ্ছে না। একটি প্রশ্ন আমার মধ্যে তৈরি হচ্ছে বারবার, যে আসলে ধরেন 39 যে বিসিএসটি হয়ে গেল বা 42 যে বিসিএস হয়ে গেল, সেই 42 বিসিএস এর নিয়োগ পাওয়ার পরে চিকিৎসকদের কিন্তু 2 বছর গ্রামে থাকা বাধ্যতামূলক। উনি যদি কোর্সে চান্স পেয়ে আগে থেকেও থাকেন, 2 বছর কিন্তু ওনাকে থাকতে হবে। এই 2 বছরের মধ্যে 42 বিসিএস এর পরে আমি যে চিত্র দেখে আসছি উপজেলায়, এত তাড়াতাড়ি শূন্যতা তৈরি হয়ে যাওয়ার কথা ছিল না। এখানে অন্য কোনো কিছু হচ্ছে কিনা আসলে?
মানে এগুলো আপনারা কোনো অনুসন্ধান করেন কিনা? এগুলো তো আমরা করি, সবসময় তো রেগুলার করা হয় না, তবে এগুলো তো আমরা করি। হ্যাঁ, মানে জনবল কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে যে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে আপনি যে উপজেলার সিনারিও দেখলেন সেটি হচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে এই জনবলগুলো আসলে কোথায় গেল? তারা কি মানে ওখানে থেকে অন্য কিছু করছে, নাকি ওখানে তাদের পদ আছে তারা বসছে না, তারা অন্য কোথাও চেম্বার করছে, নাকি ধরেন আসলে ওই নিয়োগটাই পরিপূর্ণভাবে হয়নি? এই বিষয়গুলো নিয়ে না আমার মনে হয় গণমাধ্যমেরও দায়বদ্ধতা আছে যে এই জায়গাগুলো নিয়ে আরো বেশি কাজ করার। কারণ একমাত্র গণমাধ্যমই তো আসলে সমাজের আয়না। আরো বেশি গভীরে গেলে হয়তো এটা বিষয়টা উদ্ঘাটন হবে বলে আমার মনে হয়। জি, আপনার কথার মধ্যে একটি আলোচনা ছিল এরকম যে উপজেলায় অনেক সংকট থাকার কারণে চিকিৎসকদের বড় অংশ একটু সুবিধা খোঁজেন, অথবা উচ্চতর প্রশিক্ষণ কিংবা সন্তানকে নিয়ে একটু ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেন। একটা সংকটের কথা আপনার মুখ থেকে মোটামুটি পরিষ্কার বিষয়, এবং এটি আসলে এটি যথাযথ দৃশ্য বটে উপজেলার। তো উপজেলার যে বিদ্যমান চিকিৎসকদের জন্য, স্বাস্থ্যকর্মীদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, এটা পর্যাপ্ত কিনা? যদি পর্যাপ্ত না হয়ে থাকে, এখান থেকে উত্তরণের জন্য আপনি কি পরামর্শ দেবেন? একেবারেই পর্যাপ্ত না। আপনি একটা হসপিটালে বললেন ইনডোর একজন ডক্টর সামলাচ্ছে, উপজেলায় কিন্তু অনেক কিছু হয় ভাই। ওখানে অনেক প্রভাবশালী নেতা থাকে, অনেক ক্ষমতাবান লোকরা থাকে। ধরেন পছন্দ হলো না, সে তো আসলে এত মেডিকেল টার্ম আমাদের সাধারণ মানুষ বুঝে না। আপনি তো ঢাকায় দেখেন কত ফোন আসে আপনার কাছে, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, কিন্তু ডক্টরের কাছে তো একটা ব্যাখ্যা আছে। এগুলো সব জানার আগেই ভাঙচুর হয়ে গেল, ডক্টরকে মেরে বসলো। আপনি কি করবেন? রুগীর সাথে একটা বাকবিতণ্ডাই হলো। রুগীরই ধরেন ওষুধ, দেখবেন যে অনেকে বলে এই ডাক্তার ওষুধ কম দেয়। ওষুধ কম দেয় যে অনেক ক্ষেত্রে ভালো, বা এটা চিকিৎসকই সিদ্ধান্ত নেবে যে ওষুধ কম দিবে তার রোগ অনুযায়ী। এটা কি মানতে চাই? আপনি বলেন, আপনার কাছে আমার কাছে এসে বলে না যে না ঠিক করে তো দেখলোই না। হ্যাঁ, এই জিনিসগুলো শহরে কিন্তু আপনি ওই ধরনের ঝামেলা হচ্ছে না। ধরেন একটা মহিলা চিকিৎসকই গেল, একটা নারী চিকিৎসকই গেল, তাকেই তো বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়। আমি বারবার ফরিদপুরের কথা আপনাকে কেন বলছি, আমি দেখে এসেছি, আমার সিরিজ রিপোর্ট ছিল। টিবি হাসপাতালে একজন মেয়ে নারী চিকিৎসক, তাকে তো কেউ মানছে না। তার সাথে যা ইচ্ছে তাই করা হচ্ছে, তার হসপিটাল অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, বক্ষব্যাধি হাসপাতাল, সবকিছু। কিন্তু ওনার কিছু বলার নাই, উনি সবকিছু মেনে নিচ্ছে। এখানে যদি ওই যে সিভিল সার্জন যে পাওয়ারটা চেয়েছে মোবাইল কোর্টের, সেটা যদি থাকতো, এটা তো আমাদের ঢাকা জেলার যিনি সিভিল সার্জন উনি কিন্তু এটা বলেছেন, জিলুর সাহেব কিন্তু এটা বলেছেন যে এই প্রস্তাবটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এবং আনসার বা স্বাস্থ্য পুলিশ অবশ্যই প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে দেওয়াটা জরুরি। কারণ আপনি আসলে কোন মানুষ কিরকম আচরণ করবে, আপনি যদি চিকিৎসকদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সে কেন থাকবে? তার জীবনের ঝুঁকি নিয়ে সে কেন অন্য কিছু সেবা দিবে? সম্ভব না তো। আর একটা ঘটনা ঘটে গেলে তো এই দায় কে নেবে, তাই না? সেক্ষেত্রে একজন আনসার বা স্বাস্থ্য পুলিশ, এবং ওই যে আপনি যেটা বলছিলেন, যেটি এবার সিভিল সার্জনদের সম্মেলনে উঠে এসছে, এটা কিন্তু খুবই, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই যৌক্তিক প্রস্তাব। ধন্যবাদ। আসলে আমরা সিভিল সার্জন যে প্রত্যাশা, তাদের যে চাওয়াটা, আমি খুব সদিচ্ছার একটা বড় আলামত পাচ্ছি এখানে, যে ওনারা চাচ্ছেন কিছু কাজ করতে। ওনাদের এই আন্তরিকতার মধ্য দিয়ে উপজেলায় যে সংকটগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছে বা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন, এখান থেকে এই চিত্রের, এই দৃশ্যের অবসান ঘটবে বলে আমরা মনে করি। আমরা সূচনা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে দীর্ঘ 1.5 দশক ধরে বিভিন্ন স্পেশালিটির, সাব স্পেশালিটির চিকিৎসকদের পদোন্নতির যে বিষয়টি দীর্ঘদিনের একটা বঞ্চনার মধ্যে ছিল। এই সরকার আসার পর থেকে তারা চেষ্টা করছেন প্রায় 7,000 চিকিৎসকের সুপারনিউমারি প্রমোশন যে বিষয়টি প্রায় চূড়ান্ত। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের অনেক সংকটের কথা আপনি জানেন। এটি এই যে মানে স্বাস্থ্য সংকট দূর করার জন্য এই পদক্ষেপ কিভাবে দেখছেন আপনি? এটা খুবই ভালো পদক্ষেপ, এটা খুবই ভালো পদক্ষেপ। কারণ এই যে সরকার পরিবর্তনের ফলে আমরা কিছু বিষয় দেখেছি, আমি জানি না আপনার অনুষ্ঠানের সাথে এটা আমি বলবো কিনা। আপনি দেখবেন যে প্রতিটা হসপিটালে আপনার যে পরিচিত মুখগুলো চিকিৎসক ছিল তারা সবাই ট্রান্সফার হয়ে গেছে, এবং পেরিফেরি থেকে কিছু ডক্টর এসছে। হ্যাঁ, এখন এরা আসলেই ধরেন একটা সংকটের মধ্যে কিন্তু পড়েছিল তখন দেশ, আমরাও রিপোর্ট করেছি। ধরেন পঙ্গু, নিউরোসায়েন্স, NICBD, এরকম অনেক হাসপাতাল, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তো ম্যাসিভ চেঞ্জ হয়েছে, ম্যাসিভ চেঞ্জ। এই পরিবর্তনগুলো কিন্তু এক ধরনের সংকট তৈরি করেছিল। কারণ ধরেন একজন পেরিফেরি ডাক্তার, তার হয়তো এই ইকুইপমেন্টই
সে কখনো দেখে নাই, বা এই ধরনের পেশেন্টই সে ডিল করে নাই। কারণ এগুলোতে তো আসলে সারা দেশ থেকে অনেক ঝুঁকিপূর্ণ রোগীরা আসে। হ্যাঁ, সেখানে কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল। এই পদোন্নতিটা আমার মনে হয় যে সেই সংকট অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করেছে বলে আমার মনে হয়, এবং আমার মনে হয় এটা আরও কয়েকজনকে দেওয়ার কথা রয়েছে। এবং সেটা আমার মনে হয় যে এই যে সংকটটা আছে, যে পেরিফেরি থেকে, বা ধরেন আমরা অবশ্যই একটা পরিবর্তন করব। যারা সারা এত বছর 15-16 বছর ঢাকায় ছিল, তারা কি পেরিফেরিতে যাবে না? যাবে। কিন্তু আমি এখানেও তো আমাকে সেই যোগ্য লোকটাকে বসাতে হবে, এখানেও তো একটা চ্যালেঞ্জ আছে। সেই জন্য কিন্তু আমার মনে হয় এই পদক্ষেপটা খুব জরুরি। আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে এই যে মানুষগুলো পদোন্নতি বঞ্চিত ছিলেন, এটি আসলে বেসিক্যালি রাষ্ট্রের জন্য ক্ষতির কিনা তাদেরকে? আর আমি আরো একটু সহজ করে বলতে চাই যে চিকিৎসকদের আমরা যতদূর খবর পেয়েছি, রাজনৈতিক সম্পৃক্ততার জন্যই কেউ কেউ সুযোগটা পেয়েছেন, আর রাজনৈতিক সম্পৃক্ততা না থাকার কারণে দীর্ঘ একটি সময় ধরে একটা ব্যাপক জনগোষ্ঠী চিকিৎসকদের তারা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এই মানে চিকিৎসকদের রাজনীতিকীকরণ যেটা আছে, সেটা আসলে যৌক্তিক কিনা, এটা স্বাস্থ্যের জন্য হুমকি কিনা? অবশ্যই এটা আমি গণমাধ্যম কর্মী হিসেবে না, আমি ব্যক্তি সূচনা হিসেবে বলছি, এটা আমি খুবই খারাপভাবে দেখি। চিকিৎসক সে তার পেশাটাই হচ্ছে সেবার, সম্মানে সে মানুষকে সেবা দিবে, সে মানুষের লাইফ সেভিয়ার, তাই না? চিকিৎসক মানেই তো একটা খুব বড় ব্যাপার। সেই জায়গা থেকে না, মানে চিকিৎসক কেন কোনো দল বা কোনো কিছুর হবে? চিকিৎসক সে তো শুধুমাত্র রোগীর জন্য থাকবে, চিকিৎসক তো মানুষের জন্য থাকবে। এটা দেখেন আমরা কত ভয়াবহভাবে দেখেছি, না আমি এই দলের, না অমুক বলে আমি পাচ্ছি না আমার একটা রুম হচ্ছে না। আপনি খুব যোগ্য চিকিৎসকও কিন্তু চোখের সামনে দেখেছেন যারা পদোন্নতি হয়নি, যারা প্রফেসর হয়নি, তারা কিন্তু সহকারী অধ্যাপক হয়ে রয়ে গেছে, সহযোগী অধ্যাপক হয়ে রয়ে গেছে, অথচ তারা এতদিনে অধ্যাপক হয়ে যাওয়া উচিত। এবং আপনি জানেন, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি আমার মতো জানেন যে অ্যাজ আ ডক্টর তার এটা হওয়া উচিত, সেটা ডিজার্ভ করে, কিন্তু তাকে দেয়া হয়নি। অনেক রাজনৈতিকভাবে যারা পেয়েছে পৃষ্ঠপোষকতা, তারা অনেক বড় রুম নিয়ে আছে, অন্যরা ধরেন একটা সার্জারিও করতে পারেনি, এরকমও কিন্তু আছে। তো এই বিষয়টা না আমি খুব নেতিবাচক হিসেবে দেখি, এটা আমি খুবই নেতিবাচক হিসেবে দেখি যে ডাক্তারদের কেন, আমি ইভেন এটা আমি বিগত সরকার আমলে খুব বেশি দেখেছি মনির ভাই। সবগুলো হসপিটালে না যে সাদা এবং নীল দল সবগুলো, এবং সব ডাক্তারদের মধ্যে একটা এরকম ব্যাপার যে এটা করছে, এবং তাদের না চিকিৎসার চাইতে বেশি তখন আমার মনে হচ্ছে যারা সিনিয়র ডক্টর অনেককে আমার মনে হচ্ছে তারা রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত ছিল। এটা খুবই দুঃখজনক। মানে চিকিৎসকদের আসলে এরকম হওয়া তো উচিত ছিল না। স্বাস্থ্যসেবার প্রভাব পড়ে কিনা? আসলে ভয়াবহ প্রভাব পড়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। কারণ হচ্ছে দেখেন, যিনি এগিয়ে যাচ্ছেন, যিনি রাজনৈতিক সুবিধা পাচ্ছেন, যিনি পদোন্নতি পাচ্ছেন, সে কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছে না, তাকে রাজনীতিতে অনেক সময় দিতে হচ্ছে, আর না হলে তো সেটা পাচ্ছে না। তার মিটিং মিছিল, তার বিভিন্ন ধরনের সভা সেমিনারে যেতে হচ্ছে, তার রোগী বঞ্চিত হচ্ছে, তার কাজটা বঞ্চিত হচ্ছে, সে ওভাবে করতে পারছে না, সে একটা সাইড হচ্ছে। আবার যিনি পাচ্ছে না সেও তো ডিমোরালাইজড, যে আমি রোগী সেবা দিই কি, আমি ভালো কাজ করলে কি আমার তার প্রমোশন হবে না, কোনো কিছু হবে না, কারণ আমি তো ওই দল করি না। এবং দেখেন, এই যে আবার সরকার পরিবর্তন হলো, এখন আবার যারা পদোন্নতি পাচ্ছে তারা আবার ধরেন তাদের যদি এখানে একটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে এই সুপার নিউমারি যে প্রমোশনের আয়োজন করা হয়েছে, যেটি মোটামুটি চূড়ান্ত হওয়ার পথে, সেখানেও 33তম বিসিএস এর প্রায় 5 শতাধিক চিকিৎসক অভিযোগ করেছেন তারা নানান রকমের সংকটের কারণে তাদের পদোন্নতি মোটামুটি হচ্ছে না। তাহলে আমরা কি বৈষম্যের যে একটা মানে বলয় থেকে বেরিয়ে আসার যে চিন্তা বা আওয়াজ হাউকাউ খুব হচ্ছে যে আমরা বৈষম্য দূর করে ফেলছি, আসলে কি এই চিত্রটি পরিবর্তন হচ্ছে কিনা? না, এই চিত্রটা পরিবর্তন হয়নি, আসলে একেবারেই হচ্ছে না এবং হয়ও নি। কারণ হচ্ছে দেখেন, যখনই পরিবর্তন হলো ঠিক ধরে ধরে কারা ওই সময়, এখন সরকারি চাকরি যারাই করেছে তাদের তো আসলে শহীদ মিনারে যেতেই হবে কোনো একটা ব্যানারের ইসে, সেটা তো আমরা বিগত সরকার আমলে দেখেছি। এই সরকার আমলেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। বুদ্ধিজীবী এবং যার যার ছবি দেখে দেখে ওই ডাক্তারদের ট্রান্সফার করে দিতে হবে। হ্যাঁ, যদি সে ডিজার্ভ করে, যদি তার যাওয়াটা আসলেই প্রয়োজন হয়, সে যাবে। এবং সেই জায়গাটা কিন্তু আপনি কিন্তু স্বাস্থ্য এমন একটা জিনিস, আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। সেই জায়গায় আপনি ধরেন, আপনি আবদুল্লাহ স্যারকে, আমি একটা উদাহরণ বলছি, আবদুল্লাহ স্যারকে আপনি পরিবর্তন করলেন, সেই ক্ষেত্রে আপনাকে আবদুল্লাহ স্যারের যোগ্য কাউকে এনে বসাতে হবে। আর না হলে তো এটা তো স্বাস্থ্য, এটা তো এমন না যে আমি 8 আর 10 আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে নেবো, এটা কি সম্ভব? না, এটা তো সম্ভব না। কিন্তু আপনি সেটা করছেন, তাহলে বৈষম্যটা কোথায় দূর হলো? আপনি এসে এইটা কেন চিহ্নিত করলেন? এসে উচিত ছিল
আমি আবারও বলবো, আপনার একঘেয়েমি লাগতে পারে, এসে উচিত ছিল যে আচ্ছা এই হসপিটালে কারা দীর্ঘদিন ধরে আছে, কেন আছে, আচ্ছা সে যদি কোনো মানে সুবিধা নিয়েও থাকে তার জায়গায় অন্য যাকে আনা দরকার এবং তার সাথে কথা বলে যে ঠিক আছে আপনার এখন ট্রান্সফার হবে, কিন্তু ঢালাওভাবে কারা কারা ওই সময় রাজনীতিতে সম্পৃক্ত ছিল যেটা তাদের উচিত ছিল না তাদেরকে এখন আবার ধরেন যারা আছে, আবার যদি কখনো সরকার পরিবর্তন হয় আবার তাদেরকে, তার মানে কি সব সময় কিন্তু আপনার স্বাস্থ্যসেবাতেই প্রভাবটা পড়ছে। এই ডাক্তার আসা যাওয়া কিংবা সরকার আসা যাওয়া কিংবা রদবদলে আদতে তো আপনার স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রুগ্ন হচ্ছে। জি, আমরা আসলে এই রুগ্ন চর্চা যেগুলো আগে ছিল এইগুলোর অপনোদন যায়, বিশেষ করে সুপার নিউম্যানের যে পদোন্নতির আয়োজন হয়েছে, এখানে 4-500 চিকিৎসক যে অভিযোগগুলো করেছেন তাদেরকেও যদি উপযুক্ত ব্যক্তি হয়ে থাকে পদোন্নতি পাওয়ার জন্য, যদি তারা উপযুক্ত হয় অবশ্যই, মানে কেন না, আমার কথা হচ্ছে চিকিৎসা এমন একটা পেশা, সে তার যোগ্যতার ভিত্তিতে তার যেটা প্রাপ্য সে সেটাই পাবে। শুধু চিকিৎসা না, আমি বলবো পেশাদার গণমাধ্যম কর্মী, শিক্ষক, চিকিৎসক, এগুলো তো আসলে মানে যারা প্রফেশনালস তারাই করে, এটার দলমত থাকবে কেন? এটা তো আসলে তার, সে যদি এটা ডিজার্ভ করে আমার কাছে মনে হয় সেটাও আসলে মানে অবশ্যই নজর দেওয়া উচিত। জি জি, স্বাস্থ্যসেবার উন্নতির জন্যই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানে এই জায়গাগুলোতে বিরাজনীতিকীকরণ, চিকিৎসকদেরকে রাজনীতির বাইরে রাখা এবং শুধুমাত্র যোগ্যতাগুলো দেখে দেখে তাদেরকে যেন পদোন্নতি দেওয়া হয় এবং তাদের সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করা হয় স্বাস্থ্য খাতের উন্নতির জন্য। সুতরাং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আজকে যে বিষয়গুলো ছিল খুব প্রাণ খুলে আপনি অনেকগুলো কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মেডিভার্সকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী সপ্তাহে হাজির হব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।